রাতভর কাশ্মীর সীমান্ত রেখায় ব্যাপক গোলাগুলি, লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে, ন্যায় বিচার পাওয়ার আশা দণ্ডপ্রাপ্তদের। মানবতা বিরোধী অপরাধের সাজা বাতিলে চলছে আজহারের আপিল শুনানি, ন্যায় বিচার পাওয়ার আশা জামাত আমিরের। মধ্যরাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, হাসরাত আব্দুল্লাহর ক্ষোভ। স্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে 14 মে দুদকে তলব, নথি জব্দ করতে রাজুকে চিঠি। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে রূপ দিতে বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতা, সর্বোচ্চ ব্যবহারে বিশ্বের টপ অপারেটরদের আনছে সরকার। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হয়। এই ঘটনায় করা মামলায় 2014 সালের 23 জুন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। 71-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। প্রথম দিনে মামলার সাক্ষ্য প্রমাণে নানা অসঙ্গতি তুলে ধরেন আজহারের আইনজীবী। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24-এর গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, অচিরেই ন্যায় বিচার পেয়ে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলাম এদেশের ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেবেন। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের টিজি 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এর আগে রাত 11টার দিকে বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। এই ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এক পোস্টে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় অভিযোগ করে লেখেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। যদিও ভিন্ন মামলার তদন্তে বক্তব্য নেয়ার জন্য তাকে তলব করে নোটিশ দেওয়া হয়েছে। গত 7 মে দুদক থেকে নোটিশটি পাঠানো হয়। ইস্টার্ন হাউজিং এর কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান 2 এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। আলাদা নোটিশে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আগামী 14 মে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। ঢাকার একটি আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে এক সাজাপ্রাপ্ত আসামিকে জামিন করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার ঢাকার 2য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তানজিল হোসেন সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গেল 23 মার্চ সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোহেল রহমানের পক্ষে তার আইনজীবী আক্তার আলী শেখ আদালতে অর্থদণ্ড জমার অনুমতির আবেদন করেন। আদালত টাকা জমা দিয়ে চালানের কপি দাখিলের নির্দেশ দেন, কিন্তু চালানের কপি না জমা দেওয়ায় আবেদনটি নথিভুক্ত থাকলেও কোনো জামিন আদেশ দেওয়া হয়নি। তবে আসামিরা পরস্পর যোগসাজশে গেল 25 মার্চ ঢাকার 2য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুনির হোসাইনের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া জামিন আদেশ তৈরি করে। ওই জাল আদেশে দেখানো হয় সোহেল রহমান জামিন পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও পথচারীরা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বৈঠকের শুরুতেই এ কথা বলেন তিনি। জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। ক্ষমতা যেন কুঙ্খিগত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শন সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছেন তারা। গণ অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। যে সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র, নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং এই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষা নিয়ে প্রতিযোগিতা ভালো, তবে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হলে তা সমাজের জন্য অশুভ হবে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার সকালে মিরপুরে পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভাগীয় সেমিনারে এসব কথা বলেন। জানান, জনবলের সক্ষমতা বাড়লে সরকারি স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি স্কুলগুলোর প্রতিও বাড়ানো হবে নজরদারি। এ
সময় শুধু মানসম্মত শিক্ষাই নয়, নৈতিক শিক্ষার উপর জোর দেন তিনি। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা ভালো, কিন্তু আমাদের দেশে অনেক সময় এই প্রতিযোগিতাটা একটা অসুস্থ পর্যায়ে পৌঁছায়। এটা কোনো মানুষেরই বিকাশের জন্য উপযোগী নয়, কারণ সমাজে সবসময় কাজ করতে গেলে আপনি একা কোনো কাজ করতে পারেন না, আপনার অন্যের সহযোগিতা প্রয়োজন। ফলে বাচ্চাদের এই স্পিরিটে বড় করার জন্য স্কুলের কার্যক্রম আছে, সেটা হচ্ছে ক্লাসে যৌথভাবে কোনো কাজ করতে পারা। বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের ব্যবহারের পরিকল্পনা জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ও দক্ষ উপায়ে ব্যবহার করাই এর উদ্দেশ্য। ডেনমার্কের প্রতিষ্ঠান এপি মোলার মায়েস্ক চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন বিডা চেয়ারম্যান। একেএম নাজিমের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিদর্শন করেছেন বিডা ও বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। 2024 সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে $300 থেকে $400 মিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও তা বাড়িয়ে $800 মিলিয়ন করা হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরগুলোর উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা জানান তিনি। তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদের এখানে সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফরচুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। বিডা চেয়ারম্যান জানান, দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে একটি কমিটি করা হয়েছে এবং সম্ভাব্য স্থান হিসেবে আনোয়ারা পরিদর্শন করা হয়েছে। আমরা খুব রিসেন্টলি একটা ন্যাশনাল কমিটি করেছি ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোনের এটাকে অ্যাসেস করার জন্য। সো গ্লোবালি এই ট্রেডের দি আলটিমেট সেট আপ ইজ ফ্রি জোন, যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিজ ট্রেড আমাদের। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের কথাও জানান আশিক চৌধুরী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামাত নেতা এটিএম আজহারের মানবতা বিরোধী মামলায় হওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ। রায় ঘোষণা আগামী 27 মে। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবী শিশির মনির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন, সেটাও আদালতে উপস্থাপন করেছি। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করবেন ইনশাআল্লাহ। আমরা এটাও মনে করি যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার করেছে, এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দলকে অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ার করেছেন, আয়নাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই।
এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে। সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা, নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এবং আমরা এটাও আদালতকে বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে, তার বয়স ছিল তখন 18 বছর। 18 বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন, যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আপিলের ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2-তে সাজা দিয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল, সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন। আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না। আজকে আমরা এটাও দেখিয়েছি, গতকাল পরশুদিনে দেখিয়েছিলাম 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে। একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই ক্ষেত্রে যিনি মাইনরিটি জাজ ছিলেন ম্যাডাম জাস্টিস জিনাতারা, তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না। আমরা এটাও বলেছি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এটি আল্লাহর পরিকল্পনা, এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন। এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি। তারা যদি সুযোগ পেত, তারা যদি মনে করত এবং একটু খেয়াল করত, তারা চাইলে এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্টে ঝুলাতে পারত, কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। আমরা এটাও আশা করি যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল, এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে। জামাত নেতা এটিএম আজহারের মানবতা বিরোধী মামলায় হওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা আগামী 27 মে। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি ছিলাম সেখানে। মায়ানমারের রাখাইন রাজ্যে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারকালে 11 জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানান। বলেন, গেল 7 মে মধ্যরাতে কোস্টগার্ড জাহাজ সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট দেখতে পায়। বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং শুল্ক কর ফাঁকি দিয়ে 742 বস্তা ইউরিয়া সার মায়ানমারের রাখাইন রাজ্যে পাচার চেষ্টার দায়ে বোটের 11 জনকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন একই এলাকার ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন রোজিনা খাতুন। এ সময় কার্পাসডাঙ্গার একটি ইট ভাটার সামনে পৌঁছালে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে মারধরে বাধা দেয় চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। বৃহস্পতিবার সকাল 6টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ইলিয়াস হোসেন তার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জামাতা সবুজ আহমেদ তাকে পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইলিয়াস হোসেনকে মেহেরপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জামাতা সবুজ আহমেদকে আটক করে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার সীমান্তে বেড়েছে পশু চোরাচালান। বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে মেঘালয়ের দুর্গম সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু,
মহিষ, ছাগল ও দুম্বা আনা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশীয় গরুর খামারিরা। সীমান্তের কাছে পশুর হাটে থাকায় চোরা কারবারিরা সুযোগ নিচ্ছে বলে জানায় বিজিবি। ভারতীয় গরুর চোরাচালান ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সহকর্মী শাহবাজউদ্দিন মান্নার তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নৌপথে এভাবে অবৈধ গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে নেত্রকোনা ও সুনামগঞ্জের মোহনগঞ্জ, বারহাট্টা ও ধর্মপাশা পশুর হাটে। দুয়ারবাজার ও ছাতক উপজেলার বাগানবাড়ি, ভাঙ্গাপাড়া, মাঠগাঁও, শ্রীপুর, বাসতলা, চৌধুরীপাড়া সহ 30টি স্পটে রাতের আধারে সীমান্তের গোপন রুট দিয়ে গবাদি পশু নিয়ে আসে চোরাকারবারিরা। প্রতিযোগিতামূলক বাজারে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসে ভারতীয় গরু। পরে স্থানীয় পশুর হাটে কম দামে বিক্রি করে অসাধু গরুর ব্যবসায়ীরা। এতে চরম লোকসানে পড়েছে দেশীয় খামারি ও উদ্যোক্তারা। আমরা গরু কষ্ট করে ফালি, ইন্ডিয়া গরু নামে দিকে আমরা গরুর দাম পাই না। ও ভারতীয় গরু দামে গরু, যে গরু 50,000 এটা বেচুন 40,000 বেচতে পারি না। গরু ফাললে মন করুন 15,000 টাকা খরচ হয়, কিংবা 10-12,000 খরচ হয়। তো ঈদের গরু তো নামে গেলে তো আমরা এইগুলা গরু বেচতে পারি না। সুনামগঞ্জ বিজিবির 28 ব্যাটালিয়নের নৌঘাটের পাশে মাঠে সারিবদ্ধ গরুপাল দেখলে মনে হবে ছোটখাটো পশুর হাট। গরুর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে প্রাণী সম্পদ কর্মকর্তা জানায়, মেঘালয়ের গরুর মতো পা ও শিং ছোট, কপালে দাগ, মসৃণ পশম সহ 10টি বৈশিষ্ট্য রয়েছে আটককৃত গরুর মধ্যে। সাধারণ মানুষ দেখে বোঝার উপায় নেই এগুলো ভারতীয় গরু। বিজিবির আটককৃত গরু জিম্মায় নিতে আসা দুয়ারবাজার উপজেলার মিতালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দাবি, এগুলো ভারতীয় গরু নয়, স্থানীয় গরু। পানি সম্পদ অধিদপ্তর যদি বলতে পারে এগুলো ভারতীয় পানি সম্পদ অধিদপ্তর কি এই গরুর কি খাবার কি, এই গরুগুলো আজকে 3 দিনে কি বাংলাদেশে খাবার খায় না, এগুলো কি কথা? পানি সম্পদ আমি বাংলাদেশের মানুষ, আমার একটা পাসপোর্ট আছে। গরু আমি মিতালি পাবলিক হাই স্কুল আমি বৈধ বলবো না, আমার এলাকা বাজার থেকে গরুগুলা হাসিল করে নিয়ে আসছে। এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে স্বভাবতভাবেই আমাদের কুরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দুয়ারবাজার সীমান্তে আমাদের যে ডিউপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর, বিশম্ভপুর ও দুয়ারবাজার উপজেলার সীমান্তের স্বল্প দূরত্বে সরকারের ইজারাধীন 4টি পশুর হাটের অবস্থান। নিউজ ডেস্ক, দেশ টিভি।